নমস্কার, আমার নাম ডক্টর জয়রঞ্জন রাম। আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি কলকাতায় কাজ করি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবসাদ। আহ, অবসাদ বা ডিপ্রেশন মানে এখন একটা মহামারীর আকার নিয়েছে। আহ, এবং আমাদের অনেক সময় প্রথমেই একটা দ্বন্দ্ব থাকে যে আমরা ডিপ্রেশন কথাটা এত আজকাল লুজলি ব্যবহার করি, বা অবসাদ কথাটা এত লুজলি ব্যবহার করি যে অনেক সময় আমরা ঠিক বুঝতে পারি না যে যখন একজন মানুষ বলছে যে আমি ডিপ্রেসড হয়ে রয়েছি, যে আমার অবসাদ হয়েছে। আমরা সাধারণত ডিপ্রেসডই বলি, কারণ আজকাল তো আমরা সবাই বেসিক্যালি মানে অবসাদের থেকে ডিপ্রেশন কথাটাই অনেক বেশি প্রচলিত। তখন সেটা কি আদৌ একটা মনের ক্ষণিকের ভাব প্রকাশ করছি, না একটা মানসিক অসুস্থতা যেটা একটা হয়তো ট্রিটমেন্ট লাগবে? সেই নিয়ে আমাদের একটা পরিষ্কার মানে খুব স্বচ্ছভাবে ব্যাপারটা বোঝা দরকার। ডিপ্রেশন বা ক্লিনিক্যাল ডিপ্রেশন, তার সাইকিয়াট্রিক পরিভাষায় আমরা বলি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এবং সেটাকে আমরা সহজ যদি ইংরেজিতে বলি সেটাকে বলি ক্লিনিক্যাল ডিপ্রেশন। ক্লিনিক্যাল ডিপ্রেশন কিন্তু মন খারাপ বা অবসাদের থেকে অনেকটাই বেশি। আহ, মন খারাপ বা অবসাদ বলতে যেটা বুঝি, বা আমরা ডিপ্রেসড মুড বলতে যেটা বুঝি, যে আমার কোনো একটা ঘটনায় হয়তো সাময়িকভাবে মন খারাপ, কিন্তু আমার কাজে কর্মের কোনো ব্যাঘাত ঘটছে না। আমার হয়তো কয়েকদিনের জন্য মনটা ভালো নেই, আহ, হয়তো কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু আমি সবকিছু ম্যানেজ করে নিতে পারছি। ক্লিনিক্যাল ডিপ্রেশন বা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আমরা যখন বলি, তখন কিন্তু ব্যাপারটা আরো গুরুতর আকার নেয়। প্রথম হচ্ছে যে যাদের ক্লিনিক্যাল ডিপ্রেশনে যারা ভোগেন বা যাদের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে, তাদের অবসাদ বা ডিপ্রেশনের পরিমাণটা অনেক অনেক গভীর। আহ, মানে তারা অনেক বেশি আরো হতাশায় ভোগেন। তাদের ঘুম কমে যায়, খিদে চলে যায়, কাজকর্মের ইচ্ছে চলে যায়। এবং কাজকর্ম বলতে তো বহু মানে আমাদের কাজ বলতে আমরা যেটা বুঝি সেটা মানুষের বয়স অনুপাতে হয়। যে ছাত্র, তার পড়াশোনার ইচ্ছে চলে যায়, মনোযোগ চলে যায়, সে পড়াশোনা করতে পারে না, পড়াশোনা করার ইচ্ছে চলে যায়। যে গৃহবধূ, তার বাড়ির কাজে আর মন থাকে না, তার বাচ্চার দেখাশোনা করতে সে পারে না, ইচ্ছে করলেও সে করতে পারে না। এবং যে হয়তো অফিসে কাজ করেন যিনি, তার অফিসে যাওয়ার ইচ্ছে চলে যায়, অফিসে পারফরমেন্স খুব কমে যায়, তাই কাজের ইচ্ছেটা চলে যায়। আহ, কারুর সাথে কথা বলার ইচ্ছে চলে যায়। যে জিনিসগুলো আমার খুব ভাল লাগতো আগে করতে, গান শুনতে, একটু টিভিতে সিরিজ দেখতে বা নেটফ্লিক্সে সিরিজ দেখতে, রেডিও শুনতে, খেলাধুলো করতে, আইপিএল ফলো করতে, ওগুলো মনে হয় দূর, আর ভাল লাগছে না, কোনো ইন্টারেস্ট নেই। আমি বন্ধুরা ফোন করলে ফোন ধরবো না, ভাবে যে আবার বেরোতে হবে। আমার দৈনন্দিন যে কাজগুলো, সেগুলো আমার কাছে, যেগুলো আমি খুব অবলীলায় করতে পারতাম, সেগুলো আমার কাছে বিরাট একটা বোঝা মনে হয়। এবং অনেক সময় এটাও মনে হয় যে আবার উঠে দাঁত মাজবো, চান করব, অফিস যাব, জামা কাপড় পরবো, তার থেকে আমি আজকে শুয়েই থাকি। এবং যে- এটা যেটাগুলো, এই যে উপসর্গগুলো আমি যেগুলো বোঝাতে চাইছি, যে ডিপ্রেশন বলতে আমরা যেটাকে মানসিক অসুস্থতার পর্যায়ে যখন চলে যায়, সেটা কিন্তু একটা খুব গভীর আকার নেয় এবং মানুষ এটা ইচ্ছে করে কুড়েমি করে না। মানে আমার মনে হয় আমার যদি একটা জিনিস আহ, বলার উদ্দেশ্য থাকে আমাদের সবার জানার জন্য, যে ডিপ্রেশনটা না একটা অত্যন্ত ব্যক্তিগত সমস্যা, যেটা আমি দেখেছি যার হয় না তার বাইরের মানুষদের বোঝার খুব মুশকিল হয়। তাই আমরা অনেক সময় ভীষণ ভুল উপদেশ দিই, বলি যে একটু কর না, চেষ্টা কর না, এটা মনের জোরে পারবি, আহ, এটা তুই একটু গান শোন, একটু এক্সারসাইজ কর। যাদের ডিপ্রেশন হয় তারা কিন্তু নিজেরাও চায় এটা করতে, কিন্তু তারা সত্যি সেটা সক্ষম হয় না। এবং সেই জন্য আমরা যখন তাদের এরম ধরনের মঙ্গল কামনা করি, এই উপদেশগুলো দিই, তখন তারা আরো আশাহত হয়, আরো তারা ভেঙে পড়ে। এবং আমি এরম বহু ক্ষেত্রে দেখেছি, পার্টিকুলারলি মহিলাদের ক্ষেত্রে, তারা যখন পরিবারটা পুরো ধরে রাখেন, তাদের উপরেই সবকিছু চলছে, আহ, তখন না আমরা আশেপাশের লোকজন, স্বামী, শ্বশুর শাশুড়ি, এরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান এবং বলেন যে
এটা ইচ্ছাকৃত করছে, ও ফাঁকি মারছে, সংসারে মন নেই, এবং তার থেকে ডিপ্রেশনের গভীরতা আরো বাড়ে। তাই প্রথম যেটা হচ্ছে যে আমাদের সবার বোঝা দরকার যে ডিপ্রেশন একটা অসুখ, সেটা কেউ ইচ্ছাকৃতভাবে করে না বা হয় না। এবং ডিপ্রেশনটা ইচ্ছে করলে আমি বিনা চিকিৎসায় ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা যায় না। এবং ডিপ্রেশনের খুব ভালো চিকিৎসা রয়েছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিপ্রেশনের চিকিৎসা কিন্তু খুব সহজভাবে ফিজিশিয়ানদের, জেনারেল ফিজিশিয়ানদের কাছে গেলেও খুব সহজভাবে তার উপশম হয়। এবং ডিপ্রেশনের যে চিকিৎসাটা, তার খরচাও কিন্তু অত্যন্ত কম, কেননা আহ, প্রত্যেকটা সরকারি হাসপাতালে এর সুব্যবস্থা রয়েছে। ডিপ্রেশনের চিকিৎসার যে ওষুধগুলো, তারও দাম একেবারেই বেশি নয়। তাই আমাদের যদি কখনো মনে হয় যে আমার পাশের লোকটা তার সম্ভাব্য ডিপ্রেশন হয়েছে, তাহলে যেন আমরা ফার্স্ট যেটা করি যে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান বা বিশ্বস্ত কোনো ডাক্তারের সাথে আমরা কথা বলে দেখি, এবং কখনোই এই না বলি যে এটা তুই ইচ্ছে করে কাটিয়ে উঠতে পারবি। এবং গভীর ডিপ্রেশনে কিন্তু মানুষ অনেক সময় মনে হয় যে আমরা আমাদের জীবন নিয়ে নেবো, বেঁচে থেকে কোনো লাভ নেই। এবং সুইসাইডের প্রধান কারণ, মূল কারণ হচ্ছে আনট্রিটেড ডিপ্রেশন। তাই সেই জন্য এটা আমাদের খুব সচেতন থাকা দরকার যে আমরা যদি খুব চট করে ডিপ্রেশনটা ধরতে পারি এবং তার চিকিৎসা করতে পারি, তাহলে এটা খুব ভালো ফল পাই। এবং আরেকটা হচ্ছে ডিপ্রেশন সব বয়সে সব মানুষদের, আহ, মানে তাদের সোশ্যাল ক্লাস, তাদের জেন্ডার, তাদের বয়স নির্বিশেষে মানুষকে এফেক্ট করে। তাই সবার আমাদের ডিপ্রেশন হতে পারে, এবং সেই জন্য আমাদের সচেতনতা বাড়ানো খুবই প্রয়োজন। ছোটদের ডিপ্রেশন মানে একটা খুব, মানে আমরা যখন বাবা মাদের সাথে কথা বলি, আমরা প্রচুর বাচ্চাদের দেখি যাদের ডিপ্রেশন হয়েছে, তখন বাবা মারা সত্যি খুব স্তম্ভিত হন যে আমার ছেলের বা আমার মেয়ের কি করে ডিপ্রেশন হলো। কেননা তাদের তো সব আছে, তারা পড়াশোনায় ভালো করছে, তাদের আমরা কোনো কষ্টে রাখিনি। আহ, কিন্তু বাস্তবেই ছোটদেরও ডিপ্রেশন হয়, এবং আমরা 6, 7, 8 বছর বয়স বা তার কমের বয়সের বাচ্চাদেরও ডিপ্রেশন দেখেছি। ডিপ্রেশনের কারণ না, মানে এসেনশিয়ালি ইট ইজ আ ব্রেন ডিসঅর্ডার। এবং তার আহ, কিছু ক্ষেত্রে একটা জেনেটিক কন্ট্রিবিউশন থাকে, অনেক ক্ষেত্রেই একটা সোশ্যাল কজ থাকে, যে এনভায়রনমেন্টাল মানে পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য হতে পারে। কিন্তু মূলত এটা একটা অসুখ যেতে ব্রেনে কেমিক্যাল ট্রান্সমিশনটা ঠিক করে হচ্ছে না। সেটা বাচ্চাদেরও হতে পারে, বড়দেরও হতে পারে, বয়স্কদেরও হতে পারে। বাচ্চাদের ডিপ্রেশনের লক্ষণগুলো বড়দের ডিপ্রেশনের থেকে আলাদা, তার মূল কারণ হচ্ছে বাচ্চারা না ভাষায় তাদের মনের কষ্টটা প্রকাশ অনেক সময় করতে পারে না। মানে মানসিক কষ্ট ভাষায় ব্যক্ত করা, এটা আরেকটু বড় হলে তাদের ভাষার দখল যখন আরো বেশি হয়, তারা তখন সেটা অ্যানালাইজ করে আমরা বোঝাতে পারি। বাচ্চাদের মধ্যে অনেক আচরণগত সমস্যা তৈরি হয়। তারা হয় ভীষণ গুটিয়ে যায়, পড়াশোনায় মন চলে যায়, মাকে আর ছাড়তে চায় না, মা হয়তো বাথরুমে গেছে, তার কাছে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে যাবে, বাথরুমের দরজা আহ, ধাক্কাতে থাকবে। এবং মূলত কি হয় যে তাদের হয়তো 7, 8 বছর বয়স বা 10 বছর বয়স বাচ্চার, সে এমন আচরণ করলো, কান্নাকাটি করলো, মনে হবে সে 5, 6 বছর বয়সে ফিরে গেছে। তার পড়াশোনায় মন থাকবে না, সে খেলাধুলো করবে না, বন্ধুদের, যে বাচ্চাটা সারাক্ষণ দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে খেলাধুলো বা তাদের আগ্রহ ছিল, তার থেকে একেবারে গুটিয়ে আসবে। হ্যাঁ, কান্নাকাটি করবে, খিদে কমে যাবে। এবং সেইগুলো হচ্ছে বাচ্চাদের ডিপ্রেশনের লক্ষণ। মূলত হচ্ছে যে যেটা আমাদের জানা দরকার, তারা আচরণের মাধ্যমে আমাদের সন্দেহ করতে হবে বাচ্চাটার ডিপ্রেশন হয়েছে, কেননা তারা অনেক সময় মুখে সেটা পরিষ্কারভাবে বলতে পারে না। একটা খুব ইম্পর্টেন্ট তথ্য হলো যে আমাদের বহু মানুষের মধ্যে না ডিপ্রেশনের ওষুধ নিয়ে একটা ভুল ধারণা রয়েছে। আমরা ডিপ্রেশনের যে ওষুধগুলো ব্যবহার করি, সেগুলো কাউকে আমরা সকালবেলা দিই, কাউকে আমরা রাত্রিবেলা দিই। এবং অনেকেই যখন আমরা রাত্রিবেলা কোনো ডিপ্রেশনের ওষুধ দিই, তখন মানুষ ভাবেন যে এটা ঘুমের ওষুধ। ডিপ্রেশনের ওষুধ কিন্তু ঘুমের ওষুধের থেকে একেবারে আলাদা। এবং সেই জন্য রাত্রিবেলা যদি কোনো আপনার ডাক্তারবাবু ডিপ্রেশনের ওষুধ দেন, তাহলে সেটা ভাববেন না যে সেটা ঘুমের ওষুধ।
কেননা ডিপ্রেশনের ওষুধ একেবারে অন্যভাবে কাজ করে, এবং ঘুমের যেগুলো খুব প্রচলিত ওষুধ সেগুলো অন্যভাবে কাজ করে। কিছু কিছু ডিপ্রেশনের ওষুধে যাদের খিদে হয় না, ঘুম হয় না, তাদের আমরা এমন ডিপ্রেশনের ওষুধ দিই যাতে তাদের ঘুমটাও তার সাথে হয়, কিন্তু ডিপ্রেশনের ওষুধ আলাদা এবং ঘুমের ওষুধ আলাদা। আরেকটা আমাদের সবার জানা, মানে খুব আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট মেসেজ, যেটা যে ডিপ্রেশনের চিকিৎসা হলে বেশিরভাগ মানুষ ডিপ্রেশন থেকে পুরোটা রিকভার করে একেবারে সুস্থ জীবন যাপন করতে পারেন, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় যদি আমরা ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি আরম্ভ করি, এবং 2 নম্বর, আমরা যদি নিয়মিত একটা চিকিৎসার মধ্যে থাকি। এবং বহু ক্ষেত্রে ডিপ্রেশনের কিন্তু কিছুদিন চিকিৎসা নিয়মিতভাবে করলে তারপর ওষুধ বন্ধ করার পরেও মানুষ সম্পূর্ণ সুস্থ থাকে।